সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। একটা পরিবার একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন পরিবারের প্রতিটি সদস্যদের কিন্তু কাম্য থাকে যে সেই শিশুটি সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। কিন্তু 2022 সালের একটা রিপোর্ট কিন্তু বলছে যে বাংলাদেশে বছরে প্রায় 25 জন শিশু মৃত্যুবরণ করছে, অর্থাৎ সেই নবজাতক শিশুরা মৃত্যুবরণ করছে। এবং এই মৃত্যুবরণের কারণ কি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব সেই নবজাতকরা কিভাবে সুস্থ থাকতে পারে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান 1975 সালের মার্চ মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক ও আইসিইউ বিভাগের ইউনিট প্রধান হিসাবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। স্যার, যেটি আমরা প্রথমেই বলছিলাম যে 2022 সালের একটা রিপোর্ট কিন্তু বলছে যে 1 বছরের কম বয়সী শিশু, অর্থাৎ যাদেরকে আমরা নবজাতক বলছি, সেই নবজাতকরা কিন্তু দেখা যাচ্ছে যে 1025 জন মৃত্যুবরণ করছে। তো এই সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণটা আসলে কি? ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। যে আসলে না, আমরা নবজাতক অর্থাৎ যাদেরকে নিয়ে আসলে আমরা সবাই জন্মের পরে কথায় বলে যে একজন নবজাতক যদি কান্না করে সবাই হাসে, আর নবজাতক যদি কান্না না করে সবাই কাঁদে। তাহলে আমরা এই কান্নার শব্দটা সবার কাছ থেকে শুনতে চাই না, আমরা নবজাতকের কাছ থেকে শুনতে চাই। কারণ নবজাতক জন্মের পরপর কান্না করার উদ্দেশ্য হলে সে সুস্থ সবলভাবে আমাদের কাছে এসেছে পৃথিবীতে। কিন্তু এর মধ্যেও দুর্ভাগ্যজনক হলো সত্য যে আপনি যে কথাটি বলেছেন যে আসলে এখনও পর্যন্ত বাংলাদেশের নবজাতক মৃত্যুর হার অন্যান্য উন্নত দেশের এবং উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি। আমরা কিন্তু দেখেছি যে দক্ষিণ পূর্ব যে এশিয়া রয়েছে সেই তুলনায় বাংলাদেশে কিন্তু সংখ্যাটা অনেক বেশি। আমরা এই সংখ্যাটাকে আসলে কমিয়ে আনার জন্য আমরা যারা আসলে স্বাস্থ্য সেক্টরে কাজ করছি তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমাদের কিছু লিমিটেশনের জন্য আসলে সেটা আমরা পেরে উঠছি না। কারণ আমাদের দেখেন, এখন যদি আমরা চিন্তা করি 5 বছরের নিচে যে শিশু তাদের মৃত্যুর হার অনেক কমে গেছে। একটা সময় সেটা ছিল প্রায় 45-46, এখন সেটা নেমে আসছে 30-এ, তারও নিচে। কিন্তু নবজাতক মৃত্যুর হার সেই 1990 সালে ছিল 51, এখনও এসে আছে সেটা 25, 22, সর্বশেষ 20। কিন্তু নবজাতক মৃত্যুর হারের যে কমার যে গতি এটা খুবই স্লো। আচ্ছা, আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর তাদেরকে বাঁচিয়ে রাখতে না পারলে এখন আমরা এসডিজি অর্জন করতে পারবো না। এসডিজি অর্জন নাই করলাম, কিন্তু একজন মানবিক একজন বাবা হিসাবে, মা হিসাবে আমি চাইবো যে আমার বাচ্চাটা বেঁচে থাকবে, নবজাতকটা বেঁচে থাকবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই উদ্যোগী এবং উদ্যমী হতে হবে এবং সরকারকে এখানে অবশ্যই এগিয়ে আসতে হবে। এখনও পর্যন্ত আমাদের নবজাতকদের জন্য যে প্রোগ্রামগুলো নেওয়া আছে, এই প্রোগ্রামগুলোকেই যদি আমরা আগামী 4-5 বছর স্ট্রেনদেন করতে পারি, ভালোভাবে যদি এগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ প্রতি 1000 আমরা যে 12 জন নবজাতক মৃত্যু বা তার নিচে নেমে নিয়ে আসবো এই 2030 সালের মধ্যে, সেটা এখনও সম্ভব। এখন অসম্ভব নয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রকৃতি চেঞ্জ করতে হবে, গতি বাড়াইতে হবে, গতি কিছু চেঞ্জ করতে হবে, আমাদেরকে ড্রাইভ দিতে হবে, তাইলে সম্ভব। আচ্ছা, আপনি তো বলছিলেন যে সরকারিভাবে কিছু পদক্ষেপ যদি নেওয়া যেতে পারে, কিছু ব্যবস্থা যদি নেওয়া যেতে পারে, কিন্তু এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা নিশ্চয়ই আরও বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা সম্পর্কে একটু জানতে চাই। পরিবারের ভূমিকাটা এখানে অনেক বেশি, কারণ একটা নবজাতক চিকিৎসায় আমি যদি স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি, পরিবারের ভূমিকা হলো 70%। আমার ফিজিশিয়ান বা ডাক্তার সিস্টার, আমার যে হেলথ সেক্টর আছে তার দায়িত্ব মাত্র 30%। কারণ একজন পরিবারের সদস্য যদি প্রথম থেকেই যদি তাকে আসলে মাকে যদি যথেষ্ট কেয়ার দেওয়া হয়, সুন্দরভাবে যদি তাকে খাওয়া দাওয়া দেওয়া হয়, সুন্দরভাবে তাকে মেন্টাল শান্তি দেওয়া হয়, দুপুরে ঘুমের ব্যবস্থা করা হয়, মায়ের যদি নিউট্রিশনের যথেষ্ট ব্যবস্থা করা হয়, তাহলে একটা সুস্থ সবল বাচ্চা হবে। কারণ সুস্থ সবল বাচ্চা হলে আপনার আইসিউতে আসা লাগবে না। আইসিউতে না আসা লাগলে আপনার চিকিৎসার কষ্ট হবে না। চিকিৎসার কষ্ট হবে না শুধু তাই না, এখানে মশার কামড় খেতে হবে না, বারান্দায় থাকতে হবে না, এই পরিশ্রম করতে হবে না, অনেক কিছু সুযোগ আছে। অর্থাৎ সেক্ষেত্রে পরিবারের ভূমিকা অনেক বেশি। কিন্তু পরিবার সেটা আসলে ভূমিকা যথাযথভাবে পালন করবেন কিনা সেটা আসলে মনস্থির করা লাগবে এবং এটা অবশ্যই করে আসতে হবে, তাইলে আসলে সম্ভব।
তারপরেও যদি আমাদের কিছু পার্সেন্টেজের বাচ্চা আসবে, দুনিয়াতে আসবে যারা বিভিন্ন প্রবলেম নিয়ে আসবে, এই সমস্যা থাকবেই। কিন্তু এই সমস্যাগুলো তারপর হলো আমরা আইসিইউ বলেন, নর্মাল নিউনেটাল কেয়ার বলেন, আমরা এগুলো দিব, দিয়ে তাদেরকে সুস্থভাবে তাকে মায়ের কোলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে অবশ্যই দেবো ইনশাল্লাহ। তবে হায়াত মৌতের মালিক আমরা আগেই বলি, যেটা অবশ্যই আল্লাহ দেখবেন, কিন্তু আল্লাহ তো বলছেন আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো হবে না। আর এই জন্য তো হাসপাতালে তৈরি, এই জন্য এনআইসিউগুলো তৈরি, এই জন্য স্ক্যানারগুলো তৈরি, সে ব্যবস্থা নেওয়া লাগবে। আর এখন তো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, পৃথিবীর সব দেশে এখন নবজাতক এবং মায়ের কোলে রেখে নবজাতক যদি লাইফ সাপোর্টও থাকে মায়ের কোলে থাকবে, এটাকে স্ক্যানও বলা হয়, অর্থাৎ মাদার স্ক্যানও। মা থাকবে, সাথে তার বাচ্চা থাকবে, ক্রিটিক্যাল বাচ্চা, সে লাইফ সাপোর্টে থাকবে কিন্তু মায়ের কোলে থাকবে, অর্থাৎ মা তার চিকিৎসায় পার্টিসিপেট করবে। এটি হলো মায়ের এম্পাওয়ারিং ক্যাপাসিটি বাড়বে, তাহলে সেটা অবশ্যই প্রয়োজন। এখন সারা বিশ্বে এটা চলতেছে। তো আমরাও আইসিএমএসে মাতে হইলে আমরা অবশ্যই শুরু করেছি, স্ক্যানে শুরু করেছি, কেএমসি কোণে শুরু করেছি, ইন্টেন্সিভ কেয়ার যেটা একেবারে এনআইসিউ যেটাকে বলা হয়, যেটা একেবারে স্টেজ যেটা গ্রেড লেভেল 4 লেভেলে যে এনআইসিউ সেবা সব শুরু করেছি। কিন্তু এরকম সেবা তো ঢাকা শহরে আর 2-4-5টা জায়গায় আছে, শিশু হসপিটালে আছে, তো বিএসএমতে আছে, বারডামে আছেন, ঢাকা শিশুতে বা সলিমুল্লাহ, আর বাকি অনেক জায়গা আছে যেখানে নেই। আমাদেরকে এই সেবাটাকে অবশ্যই বৃদ্ধি করা লাগবে এবং এই সেবা নিশ্চিত করার জন্য ম্যান পাওয়ার এবং লজিস্টিক এনশিওর করা লাগবে। আচ্ছা, শুধু বড় বিল্ডিং থাকলো, হাসপাতাল ইনকিউবেটর আছে, কিন্তু জনবল নাই, মেশিন চালাতে জানে না, এরকম হলে তো হবে না। তাই একটা লাইফ সাপোর্ট চালানোর মতো এক্সপার্ট লোকজন থাকতে হবে। শুধু একজন ডাক্তার দিয়ে তো এনআইসিউ চলবে না, ডাক্তারের সাথে তার সাপোর্টিভ স্টাফ, প্রথমটাই যারা দায়িত্ব পায় না তারা হলেন যে আমাদের সিনিয়র স্টাফ নার্স, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ তারাই আসলে ম্যাক্সিমাম কেয়ারটা নিয়ে থাকেন। তারপরে আমার ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার যারা আছেন তাদেরকে অবশ্যই ওয়াকিবহাল হইতে হবে যে আমি এনআইসিতে কাজ করতেছি, তার যথেষ্ট ইনফেকশন কন্ট্রোলের ব্যবস্থা নেওয়া লাগবে, তাকে যথেষ্ট পরিমাণে আন্তরিক হওয়া লাগবে, তাকে যখন তখন এসে বাচ্চাটাকে ধরে সেই করা যাবে না, এটা মনে রাখা লাগবে। আর ম্যাক্সিমাম কেয়ার সেবাটা ওই যে বললাম যে এখন স্ক্যান অর্থাৎ মায়ের সাথে রেখে দিতে পারলে মায়ে নিজে আসলে অনেকটুকু কেয়ার করতে পারেন, খেয়াল করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের স্টাফদের উপর চাপ কমে যাবে। তাহলে সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া লাগবে। এখন সরকার পাইলট প্রজেক্ট হিসাবে আমার স্ক্যানও বিভিন্ন জায়গায় একটু শুরু করেছেন, যেমন আমরা যদি মানিকগঞ্জে একটু বলি, তারপরে মিরপুর একটা শিশু হসপিটাল, যে এমআর খান শিশু হসপিটাল ওইখানে, এবং আমরা আইসিএমএস তার ভাগিদার একটা আছে, দেখে ইনশাল্লাহ এটা আশা করি সামনে এটা ভালো ফলাফল নিয়ে আসবে এবং দরকার। আচ্ছা, অর্থাৎ আপনি যেটা বলছেন যে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে কাঠামোগুলো রয়েছে প্রত্যেকটা কাঠামোকেই খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে শুধু চিকিৎসকরাই চিকিৎসা দেবে তা নয়, এখানে প্রতিটা সেক্টরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং শুধুমাত্র ঢাকার শহর নয়, ঢাকা শহরের বাইরেও যে গ্রামাঞ্চল রয়েছে সেখানেও সেই সার্ভিসটুকু থাকতে হবে। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো এখন যে আসলে একজন নবজাতক যখন জন্মগ্রহণ করে, নবজাতকের আসলে কি কি ধরনের সমস্যা বেসিক্যালি আসলে হতে পারে? আমরা যদি একটু চিন্তা করি যে আসলে নবজাতকদের, এখন নবজাতকগুলো আমাদেরকে এখন ম্যাক্সিমাম নবজাতক যেই অসুখে বা রোগের কারণে মারা যায়, প্রথম সারির 3-4টা কারণের 1 নম্বর কারণ এখন চলে আসছে অপরিণত নবজাতক, অপরিণত সময় দুনিয়াতে আসা। অর্থাৎ ছোট্ট নবজাতক 500, 600, 800, 900 গ্রাম নবজাতক, সে মায়ের পেটে থাকার কথা ছিল 40 সপ্তাহ, এখন চলে আসছে 30 সপ্তাহ, 32 সপ্তাহ, 28 সপ্তাহ, 26 সপ্তাহ। তাহলে এই অপরিণত নবজাতক এবং তাদের কমপ্লিকেশনগুলো হলো আমাদের 1 নম্বর কারণ নবজাতক মৃত্যুর। 2 নম্বর কারণ হলো জন্মের পরে নবজাতক শিশু কান্না করতে না পারা, যেটাকে শ্বাসরোধ বলা হচ্ছে, আপনারা বলে থাকেন অ্যাসফিক্সিয়া যেটা আমরা বলি। এই অ্যাসফিক্সিয়া হলো তার 2 নম্বর কারণ। কারণ 100 জন নবজাতক যদি মারা যান, তার 30-35% মারা যান অপরিণতির জন্য, বাকি 25% মারা যান হলো এই শ্বাসরোধের জন্য। আর এরপরে যে একটা কারণ রয়েছে সেটা হলো আমাদের প্রত্যেকে সচেতন হলে এটাকে প্রিভেনশন করা একটু সম্ভব, সেটা হলো ইনফেকশন। বারবার সব জায়গায় আমরা বলে আসছি ইনফেকশন কন্ট্রোল, অর্থাৎ সংক্রমণ রোধ। এই সংক্রমণ রোধে প্রথম ভূমিকাটা পালন করতে হবে আমার ফিজিশিয়ানকে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে নবজাতকদের জন্মগ্রহণ করার পরে তাদের বেশ কিছু কমন কিছু সমস্যা দেখা দেয় এবং এক্ষেত্রে ফিজিশিয়ানের কিছু মনিটরিংয়ের বিষয় রয়েছে, সেটা যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতেন। আমরা বলবো আপনাকে যে আসলে নবজাতকগুলো, আমি বলেছিলাম যে অনেক কারণে নবজাতক মারা যায়, কিন্তু প্রথম 3-4টা কারণ যেগুলো আসলে প্রথম দিকের কারণ, অর্থাৎ প্রায় 90% বাচ্চা মারা যাচ্ছেন প্রথম 3-4টা কারণে। তাহলে এই 3-4টা কারণ যদি আমরা দূর করতে পারি তাহলে নবজাতকের মৃত্যুর হার অটোমেটিকলি কমানো সম্ভব। তো প্রথম কারণটা হলো অপরিণত নবজাতক। এখন একটা ছোট্ট নবজাতক যখন পৃথিবীতে আসে, তার তো ফুসফুস, হার্ট, কিডনি কোনোটাই ম্যাচিউর হয় না, সে তো আইসা দুনিয়াতে পড়বে একটা সাগরে, তো সাগরে তো যখন সাঁতার না জানলে যা হয় তাই হয়। এখন তাকে তো সেবা করতে হলে আমাকেও
এনআইসিউ লাগবে, আইসিইউ সাপোর্ট লাগবে, সেটা ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমরা করতেছি, কিন্তু এটাকে আরও অ্যাক্সিলারেট করতে হবে। 2 নম্বর যেটা হলো, হওয়ার পরে নবজাতক জন্মের পরে কান্না না করতে পারে, এটা একটা বড় কারণ। এটাকে জন্য আমাদেরকে রিসাসিটেশন ইমিডিয়েটলি করতে হবে। রিসাসিটেশন যদি করতে পারি, তাহলে এই বাচ্চাগুলোকে আসলে কান্না করানো সম্ভব। আর জন্মের 1 মিনিটের মধ্যে যদি কান্না করতে পারে, সে আর জীবনেই কান্না করতে পারবে ইনশাল্লাহ। এবং সে তার ফুসফুস আল্লাহ একটা তৈরি করে দিয়েছেন যে অটো জেনারেটর। আমাদের কাজ হলো শুধু স্টার্ট দিয়ে দেওয়া, অর্থাৎ রিসাসিটেশনের মাধ্যমে তাকে চালু করে দেওয়া জেনারেটর, তারপর আল্লাহ সারা জীবন তাকে চালায়। স্যার, এই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে কেন আসলে নবজাতকেরা ওই সময়টাতে অনেক সময় কান্না করতে পারে? কান্না না করতে পারার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ যেটা হলো, মা যদি আসলে প্রথমে যেটা হয়, মা যদি আসলে লো বার্থ ওয়েট, মার যদি ওজন কম থাকে, মা যদি এই যে জরায়ুতে আসলে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তখন বাচ্চারা ওইখানে ইন্টারনেট লাইফে তারা অক্সিজেন কম নিয়ে আসে। এটা হলো একটা কারণ। আর বড় কারণ যেটা হয় সেটা হলো আমাদের ডিউরিং ডেলিভারিটা যদি আমরা হাসপাতাল বেস বা আমরা যদি ফ্যাসিলিটি বেস করতে পারি, তাহলে এটা অনেকাংশেই এখন যেমন কমে গেছে আরও কমে যাবে। কারণ বাসা বাড়িতে ডেলিভারি হলে এখন দায়ী যিনি আছেন প্রশিক্ষিত না, উনি অর্থাৎ ইনস্টিটিউশনাল ডেলিভারিটা অবশ্যই দরকার হবে। স্যার, এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। অনেক বাবা মাই তাদের সন্তানদের মায়ের দুধের পাশাপাশি কখন ও কীভাবে সম্পূরক খাবারটা শুরু করতে হবে সে ব্যাপারে সঠিক তথ্য জানেন না। কিন্তু প্রারম্ভিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এটা জানা খুবই জরুরি। শিশুর প্রথম দিকের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। 6 মাস বয়স পূর্ণ হলে শিশুকে বিভিন্ন পারিবারিক খাবার যেমন ডিমের কুসুম, সিরিয়াল বা বিভিন্ন শাকসবজি চটকে খাওয়াতে অভ্যস্ত করতে হবে। 6 মাস বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুকে পারিবারিক খাবারে অভ্যস্ত করতে হবে, যেটা কিন্তু শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একেই পরিপূরক খাবার বলে। শিশু প্রথম খাবার হিসেবে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অর্থাৎ ভাত, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, দুধ জাতীয় খাবার যেমন সেমাই, পুডিং, সাগু, সুজি, এগুলো বিভিন্ন ধরনের খাবার রাখতে পারি। কিন্তু খেয়াল করতে হবে শিশুকে প্রথম দিকে খুবই সহজপাচ্য খাবার যেমন চালের সুজি, ছাতু, ফলের জুস, অ্যাপল পিউরি বা ডিমের কুসুম চটকে খাওয়ানো যেতে পারে। এই খাবারটা সহজপাচ্য না হলে শিশুর হজমে খুবই সমস্যা হয়। শিশুর খাবারটা অবশ্যই ভিটামিন এ, ডি, ই, সি, বি কমপ্লেক্স এবং আয়রন সম্পন্ন হতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলো শিশুর বুদ্ধি ও মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন সবুজ শাকসবজি বা হোল গ্রেন, যেটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা কিন্তু শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। এবং শস্য দানীয় জাতীয় খাবার যেমন ওটস বা সিরিয়াল, কর্নফ্লেক্স, তৈলাক্ত বা ফ্যাটি ফিশ বা সামুদ্রিক মাছ, যেটাতে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ডিএইচএ থাকে, এটাও শিশু ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। এছাড়াও ডার্ক চকলেট বা সবুজ শাকসবজি, বাদাম, এগুলো শিশুর জন্য খুবই ভালো পরিপূরক খাবার। সব খাবারের পাশাপাশি খেয়াল রাখতে হবে প্রথম আমরা যে খাবারটাই দিই না কেন সেটা অল্প অল্প করে তাকে আস্তে আস্তে বাড়াতে হবে। কেননা প্রথম দিকে বেশি খাবার কিন্তু শিশুর জন্য গ্যাস বা এই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। শিশুর খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেটের চেয়ে প্রোটিনের পরিমাণটা যাতে বেশি থাকে, অর্থাৎ শিশু যাতে প্রতিদিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল জাতীয় খাবারটা গ্রহণ করে, সেই দিকে অবশ্যই বাবা মাকে খেয়াল করতে হবে। প্রথম 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুকে 2 ঘন্টা পর পর খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু 2 বছর পার হয়ে যাওয়ার পরে শিশুকে কিন্তু আমরা বড়দের মতো খাবার অর্থাৎ 3টে ভারী খাবার সকাল, দুপুর, রাত এবং মিড মর্নিং, বিকেলের নাস্তা এবং রাতে হালকা কিছু খাবার খাওয়াতে পারি। শিশুর বিকাশের জন্য এইভাবে 6 টাইমস বা 6 বার খাবার খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, শিশুকে বারবার একই ধরনের খাবার খাওয়ানো যাবে না এবং শিশুর খাবারে বৈচিত্র্যতা আনতে হবে। এটা শিশুর খাবারের আগ্রহ বাড়াতে সাহায্য করবে। কিন্তু শিশুকে বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড বা চিপস, চকলেট, ফলের জুস এগুলো থেকে বিরত রাখতে হবে। সর্বোপরি শিশুর খাবারটা যাতে আয়রন রিচ এবং প্রোটিন সমৃদ্ধ বা প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ হয় সেই দিকে নজর রাখাটা কিন্তু বাবা মায়েরই দায়িত্ব। প্রকৃত পরিমাণে এই সবগুলো উপাদান যদি ঠিকমতো একটা শিশুর খাবারে থাকে তাহলে তার পুষ্টিহীনতা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনি বলছিলেন যে বিভিন্ন কারণে নবজাতকরা কান্না করে না, তো এক্ষেত্রে আসলে আর কি কি কারণ থাকতে পারে? আপনি মায়েদের কথা বলছিলেন। জি, মায়েদের একটা প্রবলেম আছে যে ইন্টারটেন লাইফে, অর্থাৎ যদি মায়ের জরায়ুতে থাকা অবস্থায় অনেকগুলো কারণ আছে যেখানে অক্সিজেন কমে যায়, কিন্তু তার চেয়ে বড় কারণ যেটা হলো প্রিভেন্টেবল কজ, সেটা হলো তার ইনস্টিটিউশনাল ডেলিভারি যদি এনশিওর করতে পারি তাহলে যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিতে পারলে জন্মের সময়, তাহলে তার কান্নার শব্দ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং বাসা বাড়িতে ডেলিভারি হলে অপ্রশিক্ষিত দায়ী থাকেন, উনি আবার এখানে একটা ডেলিভারির জন্য কন্ট্যাক্ট করে আবার আরেক বাসায় যাবে, ওইখানে আবার তাড়াহুড়া করার সুযোগ নেই। কারণ তখন হলো আমরা অক্সিটোসিন নামে যে ইনজেকশনটা দেওয়া হয় বাসা বাড়িতে, এখন কিছু অক্সিটোসিন কিছু দায়ী আছেন বা লোকজন আছেন তারা মাংসে অক্সিজেন দিয়ে দেন এই ইনজেকশন, যেটা গর্হিত একটা কাজ। আর জরায়ুর মুখ পরীক্ষা না করে তার নির্দিষ্ট পরিমাণ খোলার আগ পর্যন্ত এই ইনজেকশনে দেওয়া একটা একেবারে জাহান্নামের কাজ। আমরা যদি বলি একদম গর্হিত কাজ, এই কাজটা করা যাবে না। এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অক্সিটোসিন হলো নবজাতক জন্মের পরে কান্না না করার একটা বড় কারণ। এটাকে হাতের কাছে এটাকে কন্ট্রোল করা গেলেই কিন্তু অনেক নবজাতকের কান্না দুনিয়াতে পৃথিবীতে নিয়ে আসা সম্ভব। তারপরে কিছু কারণ থাকে যেগুলো নবজাতক, ধরেন তার ব্রেন দুর্বল, শ্বাসনালী দুর্বল, হার্ট দুর্বল, সে তার নড়াচড়া মুভমেন্টের ক্ষমতা নেই, তারা সেটা কিছু বার্থ ডিফেক্ট বলতে কিছু শব্দ রয়ে গেছে, এগুলো আসলে অনেক বড় ব্যাপার। অর্থাৎ আমরা স্যার এক কথায় বলতে পারি যে নবজাতকের সুস্থতার জন্য ইনস্টিটিউশনাল ডেলিভারিটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি জরুরি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আবারও জানাচ্ছি যে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, যেটার মাধ্যমে যারা আসলে নতুন গর্ভবতী মা তারা অবশ্যই জানতে পারবে যে কিভাবে নবজাতকের যত্ন নিতে হয় এবং তার নিরাপত্তার ব্যাপারে এবং সুস্থতার ব্যাপারে কিছু ইনিশিয়েটিভ নিতে হয়। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ভ্যারিকোসিল হলো আমাদের যে টেস্টিস বা অন্ডকোষের ভেইন বা শিরাগুলো আছে, এগুলো মোটা মোটা হয়ে যায়। নর্মালি শিরাগুলো সরু থাকে, কিন্তু কোনো বিশেষ কারণে কিছু কিছু কজ পাওয়া যায়, এগুলোতে শিরাগুলো মোটা হয়ে যায়, গিয়ে ডিসকমফোর্ট হয়, পেইন হয়। এই সিচুয়েশনটাকে ভ্যারিকোসিল বলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।